নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম বীজতলি। শুনতে থাকুন আজকের গল্প বীজতলি। এবারে গরমটা বেশ বেশি পড়েছিল। বর্ষা না নামলে ফসল কি হবে না হবে কিছুই বলা যায় না। জমি অবশ্য সামান্যই, কিন্তু তবু সেটুকুও সামলে সামলে না রাখলেও চলে না। কমলার আত্মসম্মান জ্ঞানটা চিরদিনই টনটনে। সেই কারণে তার ছেলে মেয়ের সংখ্যা নিতান্ত কম না হলেও তাদের কাছে নিজের পেটের কারণে হাত পাতে তার সম্মানে লাগে। কেউ ভালোবেসে কিছু করলে অন্য কথা। অবশ্য নিজের প্রয়োজন বলতেও তেমন কিছুই নয়। একচড়া খান, রাতে একটু খই দুধ, সামান্য ফলমূল, থান কাপড় আর সায়া ব্লাউজের খরচও তেমন কিছুই নয়, চলে যায় একরকম করে। বড় ছেলে ওকো প্রায় লেখে কটক থেকে, মা এখানেই চলে এসো। মায়ের বেটায় কষ্টের সৃষ্টে চলে যাবে, জমিও বাড়ি বেছে বুঝে যা পাও তা নিয়ে চলে এসো। আমিও তো বুড়োই হয়ে গেলাম। রানী কেমন ডঙ্কা বাজিয়ে শাঁখা সিঁদুর নিয়ে চলে গেল দেখলে তো। কে আগে যায় কে পরে যায় তা কি কেউ বলতে পারে? 5টা নয় 10টা নয়, আমার তো একটাই মা। আমার দুমুঠো জুটলে তোমারও জুটবে। চলে এসো মা, আর দেরি না করে চলে এসো। মাটির তাওয়ায় মাদুর পেতে, হাতে অকুর লেখা খোলা চিঠি নিয়ে দেওয়ালে ঠেস দিয়ে বসে বসে অনেক কিছু ভাবেন কমলা। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা ঝরে পড়ে, রঙ্গনের ডালে বুলবুলি শীষ দেয়। মৌটুসকি পাখি টুসকি মেরে মেরে সারা বছর ধরে ফোটা, জবা ফুলে কাঁপন তুলে মধু খায়। উদাস হয়ে যান কমলা, নানা কথা ভাবতে থাকেন। স্বামী মুকুন্দ দেশভাগ হওয়ার পর কলকাতায় কিছুদিন ভিখিরির মতো ঘুরে বেড়িয়ে এসে শেষে আসামের এই গোয়ালপাড়া জেলার কুমারগঞ্জে এসেই আস্তানা গেড়েছিলেন। কলকাতা শহরের রুক্ষ স্বার্থহীন হৃদয়হীনতার নোনা স্বাদ মুখে নিয়ে। তখন বড় ছেলে অকুর বয়স মাত্র 10 এবং সবচেয়ে ছোট সন্তান মেয়ে দিবার বয়স মাত্র 2। কিভাবে যে ছেলে মেয়েদের নিয়ে এই দুটি মাটির ঘরে দিন গুজরান করেছিলেন তারা, এখন ভাবলেও অবাক লাগে। নেহাত সস্তার দিন ছিল তাই। মুকুন্দ ছিল জমিদার পুত্র। মুকুন্দ তো চলে গেলেন 3 দিনের জ্বরে। তখন অকুর বয়স মাত্র 15। আসলে যৌবনের প্রান্তভাগ পর্যন্ত অত্যন্ত স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটিয়েছে দেশভাগের এই দুর্দৈব মুকুন্দ আর সহ্য করতে পারলেন না। এত গ্লানি অপমান নিজেদের বিনা দোষে স্বীকার করে নেওয়া ওর পক্ষে কষ্টকর ছিল। গান্ধী, জওহরলাল আর জিন্নার উপরে বড় গভীর রাগ নিয়ে মারা গিয়েছিলেন মুকুন্দ। মুকুন্দের দোষ ছিল অনেকই, তার মধ্যে প্রধানতম দোষ এই যে তারা নিজেদের বদলাতে পারেননি। সময়ের সঙ্গে তাল রেখে নিজেদের শিকড় থেকে সম্পূর্ণ ছিন্ন করতে পারেননি নিজেদের। আফ্রিকান হাতির মতো নিজেদের স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশ ছেড়ে এসে আর বাঁচতে পারেননি। ফুসমানা স্বভাব থাকে না কিছু মানুষের। মুকুন্দ সেই জাতের মানুষ ছিলেন। অকুটাই সবচেয়ে আদুরে ছেলে ছিল, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করেছে ওই। কমলার সঙ্গে হাত মিলিয়ে এই পুরো সংসারটাকে দুর্যোগে সাইক্লোনের মধ্যে আড়াল করা চারা গাছের প্লান্টেশনের মতোই বাঁচিয়ে রাখতে। অথচ আজকে অকুকেই ভুলে গেছে সেই সব ভাই বোনে, যাদের জন্য সবচেয়ে বেশি সেই করেছে। কমলার মাঝে মাঝে মনে হয় অনেকগুলো গাধা মরে বড় পরিবারের বড় ছেলে হয়ে জন্মায়। সব বেঁচে বুঝে দিয়ে চলে যেতেন হয়তো একদিন কমলা কুমারগঞ্জ ছেড়ে, কিন্তু এই পোড়ো বাড়ির মধ্যেই মুকুন্দ স্মৃতি বেঁচে আছে।
ঢেঁকিতে পা দিতে দিতে, কলাইয়ের ডাল উঠোনে শুকোতে শুকোতে, মুগ আর অড়হর ডালের বড়ি বসাতে বসাতে, এবং আমলকি আর আমের আচার তেলে চাড়াতে চাড়াতে। এখনো মুকুন্দর কথা মনে পড়ে প্রায়ই কমলার। তার ফটোতে সকালে একটি করে মালা পরান, যে কোনো ফুলে গাঁথা। কখনো গরমে পূর্ণিমার রাতে যখন নদীর দিক থেকে জোরে হাওয়া বয় তখন, অথবা ঘন বর্ষার ব্যাঙ আর ঝিঝির ডাকে ভারী শোষো হাওয়ার গর্জন তর্জনের মধ্যে বসে কমলা মুকুন্দর প্রিয় রামপ্রসাদী গান গুনগুন করে গান। এখনো মানুষ চলে যায়, তার স্মৃতি পড়ে থাকে। তীব্র আতরগন্ধি শরীরটি কাম নিঃশেষে উড়ে গেছে, কিন্তু প্রেম ঠিকই জড়িয়ে আছে যৌবনহীনা কমলার মনে। একদিন যেসব ইন্দ্রিয়ই পরিতৃপ্ত হয়েছিল পূর্ণতায়, তার স্মৃতি জেগে আছে, থাকবেও জীবনের শেষ দিন পর্যন্ত। দরাজ হাতে রাঁধা ইলিশ মাছের গন্ধর মতো, ফুলসজ্জার রাতে চুমু খাওয়ার উত্তেজনাময় অস্বস্তিকর স্বাদের মতো, প্রথম মৈথুনের আশ্চর্য নিবিড় পরিপ্লুতি সন্ধ্যার শীতেল চুরির অবশ করা যুগলবন্দি অনুভূতির ঐশ্বর্যে অঙ্গাঙ্গী হয়ে। সব হারায় না, বাকি থাকে কিছু, অনেকই থাকে হয়তো। কমলার টিনের তরঙ্গে একটি বংশলতিকা আছে। অপু কটকের এক সমিলে কাজ করত। ঠুকেছিল 20 বছর বয়সে। সমস্ত মাইনে পাঠিয়ে দিত কমলাকে, নিজে না খেয়ে থেকে। ফলে যক্ষা রোগাক্রান্ত হয়ে পড়ে, কাজও চলে যায়। নতুন কাজ নেয় কটকের খুব নামী ঠিকাদার সুরবাবুদের কাঠের গোলায়, দিয়েও করে 35-এ। রানী বড় ভালো মেয়ে ছিল। নিজেকে অমন বঞ্চিত করে কোনো বউই দেওর ননদ শাশুড়ির ভালো দেখে না আজকাল। রানী মাত্র 5 বছর চরম দারিদ্র্যের মধ্যে সংসার করে রানীর পৃথিবী ছেড়ে চলে যায়। ওদের একমাত্র ছেলে লঙ্কা। লঙ্কার বয়স এখন 15। বকু ডালটনগঞ্জে এক গালার ব্যবসাদারের কাছে কাজ করে। বকু আর ছবির এক ছেলে এক মেয়ে। দকুকে মানুষ করে বলতে গেলে ওকুই। ও নিজেকে সব দিক দিয়ে বঞ্চিত করে যক্ষা রোগাক্রান্ত হয়ে ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ না করলে দকু আজকে 5,000 মাইনে চাকরি করতে পারত না দিল্লিতে। পড়াশোনায় দকু অবশ্য খুবই মেধাবী ছিল চিরদিনই, কিন্তু মুকুন্দর হৃদয় পায়নি। মা হিসেবে কমলা কথা জানেন যে আজকে সবচেয়ে বড় লোক হতে পারে দকু, কিন্তু ছেলে মেয়েদের মধ্যে অমানুষ হয়েছে একমাত্র সেই। মেধা, সাচ্ছল্য, যশ কোনো কিছুর সঙ্গেই মনুষ্যত্বের কোনো সাযুজ্য নেই। কমলা নিজের জীবনেই অনেক মেধাবী, ধনী, যশস্বী অমানুষ দেখেছেন। দকুকে উনি মানুষ বলে গণ্যই করেন না। যে ছেলেকে নিয়ে তার সবচেয়ে বেশি গর্বিত হওয়ার কথা ছিল, তাকে তিনি অস্বীকার করেন। দকু যে তাকে অস্বীকার করে শুধু সে কারণেই নয়, দকু তাকে এবং অকুকে তাদের ন্যায্য মর্যাদা ও সম্মান যদি দিত, তা হলেও তিনি স্বীকার করতেন না ওকে। ও যখন পেটে আসে তখন কমলা নিজেও বড় নিজ পশুসুলভ মানসিকতার শিকার হয়েছিলেন। সেই কথা যাক, সেই কথা একমাত্র তিনিই জানেন, আর জানে সেই পশু। সে এখন বেঁচে আছে কিনা এবং বেঁচে থাকলেও কোথায় আছে সেই খবর জানেন না কমলা, জানতেও চান না। এ জীবনে নিজেকে তিনি একবারই ছোট করেছিলেন, মিথ্যাচার করেছিলেন একটি মাত্র বার মুকুন্দর সঙ্গে। দকু তার সেই পাপের ফল। পাপের গাছের ফলে পাপের গন্ধ লেগে থাকে, পাপের ফুল ধরে তাতে। সে ফুল জুঁই বেলি নয়, ধুতরা বা আকন্দ। ওই একটিমাত্র সন্তানকে মুকুন্দর সন্তান বলে মনে হয় না, সঙ্গত কারণে। মুকুন্দ কখনো মেধাবী ছিলেন না, বুদ্ধি এবং দুর্বুদ্ধি দুই ছিল না তার। তার মস্তিষ্ক ছিল তার নায়েব। দীর্ঘ অব্যবহারের ফলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেয়েছিল, কিন্তু হৃদয় ছিল মানুষটার মস্ত বড়। তার সুদর্শন সুঠাম শরীরের ছিটে ফোটাও নায়েবের ছিল না।
তার কাম ছিল প্রবল, কিন্তু প্রেম কাকে বলে সে সম্বন্ধে তার ধারণা পর্যন্ত ছিল না। কমলা মানুষ হিসেবে কখনো খারাপ ছিলেন না, অসতীও ছিলেন না, কিন্তু ভগবতীও ছিলেন না। নিহাত একজন মানুষই তো ছিলেন। কোনো বিশেষ সময়ে, জীবনের কোনো বিশেষ মুহূর্তে তার কাম ভাব তার ভালোত্বকে ছাপিয়ে উঠেছিল। আজকে জীবনের অনেক পথ চলে এসে পড়ন্ত বেলার ফিকে রোদ্দুরে উঠোনের মাটির দাওয়ায় বসে, গ্রীষ্ম শেষে নদী থেকে আসা হাওয়ার মধ্যে ঝরে পড়া হলুদ লাল কাঁঠাল পাতার মতো ভেসে যেতে যেতে কমলার মনে হয় যে তার জীবনটা এক মিশ্র বোধ, মিশ্র সততা, মিশ্র প্রেম, মিশ্র ভালো মন্দের জীবন। হয়তো সকলের জীবনই তাই। অবিমিশ্রতা বোধ হয় মানুষের জীবনের একটি লক্ষ্য, একটি আদর্শ। কখনো কাম্য অথবা লভ্য হয়, সতীত্ব যে কখন গিয়ে গড়িয়ে যায় পরপুরুষের বাহুবন্ধনের উষ্ণতায়, সততা অবিশ্বাস্য অসততাতে, প্রেম তীব্র অনীহা ও বিরক্তির অপ্রেমে, ভালোত্ব খারাপত্বর ভূগোল রাদায়। তা কোনো মানুষের পক্ষেই আগে বলা বা জানা অসম্ভব, এবং অসম্ভব বলেই আমরা মানুষ, ভগবান নই, এবং ভগবান নই বলেই এত সুখী আমরা, অথবা দুঃখীও। ভাবেন কমলা, সপ্তাহ 2 পরে অকুর কাছে যাবেন বলেই তৈরি হতে হবে কমলাকে। লঙ্কাই আসো তাকে নিতে, কিন্তু পরীক্ষার কারণে আসতে পারবে না। এবারে কটকে গেলে একেবারে রথযাত্রা অবধি থেকে আসবেন। সুখু পুরীতে নিয়ে যাবে বলেছে, সেই সঙ্গে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি ইত্যাদিও দেখে আসবেন। নতুন কিছু দেখবার উৎসাহ আর নেই, এখন শুধুই সময় কাটানো। সময় যত সুন্দরভাবে কাটানো যায়। জীবনের বেশিরভাগটিতেই মানুষের হাতে সময় থাকে না। সময় যখন দামি থাকে তখন সময় একেবারেই থাকে না, আর সময়ের দাম যখন থাকে না তখনই সময় থাকে অঢেল। কেউই কিনতে আসে না, এমনকি ধার বা দান দিতে পর্যন্ত আসে না। সময়ের রসদ জমতে থাকে, ভারী হতে থাকে। তারপর অবসরের স্বল্প অবকাশে তাকে আটানো পর্যন্ত মুশকিল হয়ে পড়ে। তারপর এক সময় কমলার মতো বেশিরভাগ বিধবা নারী বা বিপত্নিক পুরুষ সেই জমা সময়ের পাহাড়ের নিচে চাপা পড়ে যান, হারিয়ে যান চিরতরে। অপু নিজে এসেছিল কটক স্টেশনে কমলাকে নিতে। ট্রেনের কামরার ভিতরে পায়ে হাত দিয়ে প্রণাম করলো মাকে। বছর 3 পরে দেখলেন কমলা অকুকে। একেবারে বুড়ো বুড়ো দেখাচ্ছে ওকে। কপালের দুপাশের চুলে পাক ধরেছে, সামনেটাতে টাক পড়েছে অনেকখানি। পান আর গুন্ডি খেয়ে খেয়ে দাঁতগুলো কালো, গুড়া খুঁতিয়ে মাঝে মাঝে বোধ হয় আরো একটু বেশি কালো দেখাচ্ছে। সাইকেল রিক্সাতে মালপত্র চাপিয়ে নিয়ে মাকে নিয়ে অকু চলল বাঁকড়াবাদের দিকে। নদীর পাড় ছেড়ে ঢালু রাস্তা দিয়ে রিক্সা এগিয়ে চলল। তারপর দেজ মেডিকেলের ওষুধের গুদমের সামনে বাঁক নিয়ে চলল রিক্সা ছায়াচ্ছন্ন শান্তির রাস্তা দিয়ে। অকুর কাছে কটকে, বকুর কাছে ডালটনগঞ্জে, অথবা নিশির কাছে কৃষ্ণনগরে যেতেও আর অত খারাপ লাগে না। কিন্তু যেতে ইচ্ছা করে না একেবারে কলকাতাতে, দীপার কাছে। নিঃশ্বাস নেওয়া যায় না, পথে হাঁটা যায় না, ট্রামে বাসে চড়া যায় না। বর্ষার ব্রহ্মপুত্রের স্রোতের মতো মানুষজন আর যানবাহনের স্রোত। দীপা রাজেনকে তিনি বলেন বদলি নিয়ে যেখানে হোক চলে যেতে। ছেলে মেয়েগুলো অন্তত একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে বাঁচবে। এই কারণে পুজোর সময় বা বড়দিনের ছুটিতে আর কেউ আসুক না আসুক, দীপা আসে ছেলে মেয়েদের নিয়ে কুমারগঞ্জে ধুবড়ি হয়ে। রাজেনও আসে, যখন পারে না ছেলে মেয়েদের পাঠিয়ে দেয় দিবার সঙ্গে। অকু মালপত্র সব নামিয়ে আনলো, গন্ধরাজ লেবু দিয়ে আর চিনি দিয়ে মাকে নিজে হাতে শরবত করে খাওয়ালো। বাইরি বলে একটা লোক আছে, সেই অকু আর লঙ্কার রান্নাবান্না দেখাশুনো করে, তবে মোটামুটি রাঁধে। কমলা এলে ভালো মন্দটা রেঁধে খাওয়ান ছেলে নাতিকে। ভালো মন্দ মানে ছেলের পছন্দের রান্না।
লঙ্কাটা তো একেবারে উড়িয়াই হয়ে গেছে, বাংলাও বলে উড়িয়া টানে। ওর বিশেষ বিশেষ বাঙালি রান্নার কোনো লোভ নেই, বরং দিদাকে লম্বা ফিরিস্তি শোনায় কোন দোকানে ভালো বিড়ি বড়া পাওয়া যায়, কোথায় ছানা পোড়া অথবা এন্ডুলি পিঠা। কমলা রানীর ছবির সামনে এসে একবার দাঁড়ান, স্বগতোক্তির মতো বলেন, ছি ছি, ছবিটাকে কি করেছিস বলতো, একটু পরিষ্কারও করতে পারিস না? ওকে বলে, তার ছেলেই ফিরে তাকায় না মায়ের ছবির দিকে দিনে একবারও, কিছু বললেই বলে আমার মাকে মনেই নেই। কমলা ব্যথিত মুখে বলেন, তার মনে নাই বা থাকলো অকু, তোর তো আছে, তোর তো মনে আছে। ও খুব ম্লান হাসে, বলে, আমারও মনে নেই মা, 48 বছর বয়স হলো, তার মধ্যে 5 বছর একজন ছিল আমার সঙ্গে। সত্যি মা মনে নেই, রানী এখন একটি ছবি হয়ে গেছে, শুধুই ছবি। একটু চুপ করে থেকে আবার বলে, তোমরা অনেক কিছু মনে রাখতে মা, তখন হয়তো মনে রাখবার সময়ও ছিল তোমাদের, আমাদেরও তো সময় নেই। আমার এক জানাশোনা উড়িয়া ফিল্ম ডিরেক্টর একটি ছবি করেছেন, রথযাত্রা নাগাদ রিলিজ হবে। ছবির নাম সময় বড্ড বল্লবান। তোমাকে দেখিয়ে দেব ছবিটি। আমরা একেবারেই এক অন্য সময় বাস করছি মা। উড়িয়া ছবি, আমি কি বুঝবো? না বোঝার কি আছে, বাংলা উড়িয়াতে তফাৎ আর কতটুকু? 90% শিক্ষিত উড়িয়ারাই বাংলা বলতে পারেন, পড়তে পারেন, আর আমরা পারি না। এটা কি গর্বের কথা? 3 কাল গিয়ে 1 কালে ঠেকল, এখন আর গর্ব দিয়ে কি করব বল? হাসি মুখে শরবতের গ্লাস নামিয়ে রেখে কমলা বললেন, উড়িয়া নয় তুমি নাই জানলে, এতদিন কুমারগঞ্জে থাকলে গোয়ালপাড়ার ভাষা কি অহমিয়াও কি বলতে পারো? বলতে পারি না, বুঝতে তো পারি। এই তো, এইটাই বাঙালিরা বোঝে না। আমার উড়িয়া বন্ধুরা কি বলে জানো মা? বলে আমরা বাঙালিরা নিজেদের খুব বড় ভাবি। বলে, বিবেকানন্দ রবীন্দ্রনাথ ধুয়ে আর কতদিন খাবি তোরা? ঠিকই বলে। ওরা আমাদের সঙ্গে আমাদের ভাষায় কথা বলতে পারে, আর আমরা কেন ওদের ভাষায় বলবো না? না বলাটা তো এক ধরনের অসম্মান দেখানো। যারা প্রতিবেশীদের ন্যায্য সম্মানটুকুও না দেখায়, তারা এক ধরনের অশিক্ষা, অসভ্যতাতে ভোগে বলেই আমার বিশ্বাস। লঙ্কার সঙ্গে আমি তো উড়িয়া মেয়ের বিয়ে দেব বলেই ঠিক করেছি। উড়িষ্যার সংস্কৃতি সভ্যতা বাঙালিদের চেয়ে কোনো অংশে খাটো তো নয়, বরং বড় হতে পারে বলেই আমার মনে হয়। তুমি কি বলো মা? কমলা হাসেন, বলেন, আমি আর কি বলবো, তোরা যা ভালো বুঝবি তাই করবি। আমি কি তোদের বেশি বুঝি? তবে লঙ্কার বউকে আমার সঙ্গে অন্তত বাংলাতেই কথা বলতে বলিস। আমি এই বুড়ো বয়সে আর কোন ভাষায় কথা বলবো? ওকু বলে, আমি এখন কাজে যাচ্ছি, এবেলা তুমি আর রাধা বাড়া ঝামেলা করো না। কাল সকালে বাজারে যাব, ভেটকি মাছের কাঁটা আনবো, আর বড় ট্যাংরা মাছ। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করো, আর বেগুন আলু দিয়ে মাখা মাখা করে ট্যাংরার ঝাল। কতদিন তোমার হাতে রান্না খাই না মা। বেশ, আনিস, ভালো করে রেঁধে দেবো কোনো। তোমার জন্য পঞ্চ আনবো, আর ছানা। পঞ্চ কিরে ওকো? ওহ, পঞ্চ মানে এঁচড় বা কাঁঠাল, যাই বলো। কাঁঠাল? সে তো আমি এনেছি, ভালো চালও এনেছি, ওই বসাতেই আছে। তোদের ফেনা মাছ রেঁধে দেব, নুনি গাইয়ের দুধের শরতলা ঘিও এনেছি, তা দিয়ে খাস। এঁচড়ও রেঁধে দেব। ওকু চলে গেলে চান টান করে শাড়ি বদলে মাইরিকে খবরের কাগজটা আনতে বললেন কমলা। এই একটি বিলাসিতা আছে এখনো কমলার, আনন্দবাজার পড়া।
এই বিলাসিতাটি ছাড়তে পারেননি। মায়েরি কাগজ নিয়ে এলো। কমলা বললেন, এ কি রে, এ তো উড়িয়া কাগজ। হ্যাঁ, সমাজ কটক থেকেই বেরোয়, এছাড়া অন্য কোনো কাগজ তো রাখে না বাবু। ও, পথ দিয়ে ঘন্টি বাজিয়ে সাইকেল রিক্সা যাচ্ছে। এই শব্দ ছাড়া আর কোনো বিশেষ শব্দ নেই। জানলার পর্দা একটু ফাঁক করে বিছানাতে বসে পথের দিকে চেয়ে রইলেন কমলা। ভাবছিলেন তার ছেলে উড়িয়া হয়ে গেছে, অন্য ছেলে বিহারি। দুকুরা দিল্লিওয়ালা। দুকুর বউ রিনি বাংলা বলতে পারে, কিন্তু পড়তে পারে না। বাচ্চারা পাঞ্জাবিদের মতো সুন্দর চেহারার, সপ্রতিভ, অনর্গল পাঞ্জাবি বলতে পারে। রিনির বাবা পাঞ্জাব ক্যাডারের IAS অফিসার ছিলেন। অনেক পুরুষ তারা পাঞ্জাবে ইংরেজি আর গুরুমুখী এবং উর্দু মেশানো হিন্দিতে কথা বলেন ওরা। বাড়িতে রবীন্দ্র রচনাবলী আছে বটে এক সেট, কিন্তু কেউ পড়েছেন বলে মনে হয় না। এমন সময় দরজাতে হুড়ুম হুড়ুম করে কে যেন ধাক্কা মারতে লাগলো। বাইরে দরজার দিকে যেতে যেতে বলল, যাওছি যাওছি, দুয়ারটা ভাঙি পকাইবে পিলাটা। লঙ্কা এসে ঠাকুমাকে জড়িয়ে ধরল, হাতে রাবড়ির ভার। বলল, টাইম হেলা আসিবাকো। বলে প্রণাম করল হাঁটু গেড়ে বসে, দুটি হাত কমলার দুটি পায়ে রেখে। এমন করে বাঙালিরা প্রণাম করে না, ভারী নম্র প্রণামের ভঙ্গিটি। ভালো লাগলো কমলার। বললেন, হয়েছে হয়েছে বলেই চিবুক ধরে নাতিকে ওঠালেন। লঙ্কা বলল, তম পাই রাবড়ি আনিছি, ঠিকে খাই কি দেখে রে। খাবো রে খাবো, তুই কি বাংলা ভুলেই গেলি? তাও কার কি দিবি? বউটো ঠিক করে রেখেছিস তো, দেখাস আমাকে একটু, কবে মরে টরে যাব। লজ্জা পেয়ে বলল লঙ্কা। বলল, মুখ উঠতে বাংরুগা হেলবা, ওর বাঘা ঘর হাব্বনি, হেলে ভিমু পাই গুটতে বাইয়ানি মিলিব, আও কর। কমলা অবাক চোখে নাতির মুখের দিকে চেয়ে রইলেন, ওর কথার কিছুই বুঝলেন না। কমলার চোখ নরম হয়ে এলো। তাল সুপুরির বন, করমচার গন্ধ, ভাটিয়ালি গানের সুর, পরিসভার মাঠে দোল, দুর্গোৎসব, যাত্রা, সব কিছু স্মৃতি একসঙ্গে ফিরে এলো। মুকুন্দ খাস বাঙাল ভাষায় কথা বলতেন। দেশ ছেড়ে আসবার পরও বলতেন, আইসেন বসেন বললে যতখানি অন্তরঙ্গতা ফোটে, আসুন বসুনে কি তা হয়? আমার ভাষা আমি ছাড়বো কেন? পশ্চিমবাংলার ভাষা তো করেছি, খেয়েছি, নুন লঙ্কা নেমো নুচি, ওর মধ্যে আমি নেই। লেখ্য ভাষা সারা বাংলার একই ছিল, তা বলে কথ্য ভাষা ছাড়বো কেন? দিন পাল্টেছে, দেশ পাল্টেছে, যুগ বদলে গেছে। ছিন্নমূল মানুষগুলো নানা জায়গায় ছড়িয়ে গিয়ে শিকড় পেয়েছে চারা ধানের মতো, তারপর তরতর করে বেড়ে উঠেছে। চারা গাছের গোড়ায় যে মাটিটুকু লেগেছিল একদিন, তার গন্ধটুকু পর্যন্ত অবশিষ্ট নেই আর। সবই ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। সময় বড় বলবান। বিকেলে অকু ফিরল হাতে একটি টেলিগ্রাম নিয়ে। কি করবে বলো? এইমাত্র টেলিগ্রাম এলো কৃষ্ণনগর থেকে, ধ্রুবর নাকি হার্ট অ্যাটাক হয়েছে পরশুদিন। আমার ঠিকানায় তোমার নামে পাঠিয়েছে টেলিগ্রাম নিশি। ও কি জানতো? হ্যাঁ, পোস্টকার্ড সকলকেই দিয়েছিলাম তোর এখানে আসছি জানিয়ে। কি করবে বলো? কি করব? তোর এখানে থাকি, তা ঠাকুরও চান না রে। কলকাতার ট্রেন কখন? পুরী হাওড়াও আছে, জগন্নাথেও যেতে পারো। তবে পুরী হাওড়া তাড়াতাড়ি পৌঁছয়, বোধহয় ভোর 5:30টাতে। খবর নেব। কলকাতায় আমি 10 বছর যাইনি। তবে পুরী হাওড়ার টিকিটই কেটে দে, কিন্তু ওদের খবর দিবি কি করে? ওদের খবর দেওয়া যাবে না, তবে কলকাতায় দিবা রাজেন্দ্রের বাড়িওয়ালাকে ট্রাঙ্ক কল করতে হবে।
যাতে রাজেন এসে তোমাকে নিয়ে যায় স্টেশন থেকে। কলকাতা থেকে কৃষ্ণনগরে যাবে কি করে? অনেক লোকাল ট্রেন তো আছে, তাছাড়া লালগোলা আছে সকাল 8টা কততে জানো? তাহলে রাজেনকে বলে দেব তোমাকে কিছু খাইয়ে দাইয়ে সোজা হাবড়া থেকে শিয়ালদাতে নিয়ে গিয়ে লালগোলায় তুলে দেবে। কৃষ্ণনগরে খবর না দিলে তুমি সেখানেই বা যাবে কি করে? রাজেন কি পৌঁছে দেবে? চলে যাব আমি, অনেকবার তো গেছি। সাইকেল রিক্সা নিয়ে নেদের পাড়ার বাড়িতে পৌঁছে যেতে পারবো। এখন গিয়ে যে কি দেখবো তা ঠাকুরই জানে। মদ খাওয়া কি কমিয়েছে ধ্রুব? কোথায়, প্রতি চিঠিতে তো নিশি দুঃখ করে লেখে, কথা শোনে কে? অত চিন্তার কিছু নেই, হার্ট অ্যাটাক হলেই মানুষ কিন্তু মরে না। বয়স এখন কত হবে ধ্রুবর? 42-43 হবে? কিছুই নয়, এত চিন্তা করবার কিছু নেই তোমার মা। হাওড়া স্টেশনে রাজেন নিতে এসেছিল কমলাকে, সঙ্গে দীপাও এসেছিল মেয়েকে সঙ্গে নিয়ে। হাওড়া স্টেশনের রেস্টুরেন্টে রুটি, টোস্ট, ভেজিটেবল কাটলেট এসব খাইয়ে দিল ওরা, সঙ্গে সন্দেশও এনেছিল। কমলা কুমারগঞ্জে থাকলে বাজ বিচার করেন, কিন্তু বাইরে এসে এত সব চলে না। তার নিজের কারণে অন্যের অসুবিধা হোক তা তিনি কখনো চাননি। তাছাড়া রাজেনের মাও বিধবা, কিন্তু মাছ মাংস সবই খান। মুকুন্দ কমলাকে বলে গিয়েছিলেন বারবার, কিন্তু মুকুন্দর কর্তব্য করেছেন, কমলাও কমলার কর্তব্য করেন। গরিব ঘরের বিধবাদের ধায়ে পড়েই একচড়া খেতে হয়, উপায় কি? জামাইদের মধ্যে দিবা স্বামী এই রাজেনকে কমলা একেবারেই পছন্দ করেন না। মানুষটার বড় ছোট মন। ওদের বাড়ি ছিল কুমিল্লাতে, কট্টর বাঙাল, পরিবার অতি সাধারণ, ওরাও উদ্বাস্ত। কিন্তু কলকাতায় বসবাস করে টালিগঞ্জের ভিতরের দিকে একটি বাড়ি করে ওরা মনে প্রাণে কলকাতার লোক হয়ে গেছে। ওর সঙ্গে থেকে থেকে দিবাও বাঙাল ভাষা বলে না, তা নাই বলল, কিন্তু ওরা করতুম খেতুম নুন লঙ্কা নুচি করে কথা বলে। কোনো বিশেষ হীনমন্যতায় না ভুগলে এমনটি তো হওয়ার কথা নয়। এক ধরনের মানুষ থাকে, এবং তারা সব সময় ছিল। সব দেশেই যারা ভণ্ড, তারা তাদের অতীতকে, বাঙাল ও গরিব আত্মীয় স্বজনকে অস্বীকার করতে চায়। যারা বাপ ঠাকুরদার পরিচয় এবং নিজের নিজের মূল্যকে ছাই চাপা দিয়ে স্বয়ম্ভু হয়ে উঠতে চায়। মানুষ হিসেবে তাদের মধ্যে ঘৃণা করবার মতো অনেক কিছুই দেখেন কমলা। করতাম, খেতাম, যেতাম, বসুন বললেও কিছু বলার ছিল না। কিন্তু এরা নিজেদের জোর করে মূল কলকাতাইয়া প্রতিপন্ন করতে গিয়ে নিজেদেরকে অন্যদের কাছে, অবশ্যই নিজেদের কাছে নিচু করেন। অথচ এই হীনমন্যতার কোনো সংগত কারণ কমলা অন্তত খুঁজে পান না। রাজেনের অবস্থা ভালোই, গাড়ি কিনবে শুনছিলেন, বছর 2 হলো। কিনে যে ফেলেছে তাই এইবারে জানলেন মেয়ে জামাইয়ের গাড়িতে চেপে। ওর খুশি হওয়ারই কথা ছিল, কিন্তু খুশি হলেন না। কারণে জামাই মেয়ের মনের পরিচয় তিনি বিয়ের পর থেকেই পেয়েছেন এবং ক্রমাগত পাচ্ছেন। 1 বছরও ভাইফোঁটার নেমন্তন্ন করে খাওয়ায় নিয়ে না অকুকে বকুকে। অথচ অকু এবং বকুর দুজনের অবস্থায় ওদের চেয়ে অনেক খারাপ হওয়া সত্ত্বেও প্রতিবারই পুজো এবং ভাইফোঁটাতে তেমন সামর্থ্যে কুলোয়, তেমনি একটি করে শাড়ি পাঠাতে দুজনেই বলে না। কমলার কাছে চিরদিনই মানুষের দাম বিদ্যা বুদ্ধি টাকা পয়সাতে নয়, সে মানুষ মানুষ হিসেবে কেমন সেই বিচারে। সেই মাপকাঠিতে কমলা এদের বিচার করে মনে মনে দুঃখিত হন। তার নিজের দিন কোনো রকমে চলে যায়, কিন্তু একবার ঝড়ে রান্নাঘরটি পড়ে যাওয়াতে দিবার কাছেই চিঠি লিখে বলেছিলেন সকলকে জানাতে। বকু 500 টাকা পাঠিয়েছিল টেলিগ্রাম মানি অর্ডারে, বকু 300 লোক মারফত। কৃষ্ণনগর থেকে ধ্রুব 1000 টাকা পাঠিয়ে লিখেছিল আরও দরকার হলে কোনো সংকোচ না করে জানাবেন। কিন্তু মা। দুকুকে তিনি ইচ্ছে করেই জানাননি। দুকুর প্রকৃত পিতা যেহেতু মুকুন্দ নন,
দকুকে তিনি অন্য সন্তানদের সঙ্গে কখনো এক আসনে বসাতে পারেননি। দকু এই গোপন সত্য না জেনেও কখনো তাকে মায়ের মর্যাদা দেয়নি। নায়েব অনাচেনের মতোই সে ধূর্ত, ধান্দাবাজ, কামুক ও সফল একজন হৃদয়হীন পাশব মানুষ হয়েছে। নিপার রাজেন শিয়ালদাতে এসে তাকে ট্রেন ধরিয়ে দিল। টিকিট কাটার সময় বলল, মা, টাকাটা দিন, টিকিট কাটবো। ওকে ওদের জন্য ভালো করে প্যাক করে কিলো 2 ছানাপোড়া সঙ্গে দিয়েছিল, আলাদা করে নিশিদের জন্যও। কমলার হঠাৎ কি মনে হওয়ায় ওদেরটা ওদের দিলেন না। দীপা জিজ্ঞেস করায় বললেন, নিশি টাকা পাঠিয়েছিল ওগুর কাছে ছানাপোড়া নিয়ে আসবার জন্যে। অথচ এই মেয়ে জামাই সবচেয়ে বেশি যায় কুমারগঞ্জে। তার সীমিত সাধ্যে তিনি যতটুকু পারেন করতে করেন। 2-3 দিন বার বন্ধুদের সঙ্গে করেও নিয়ে গিয়েছিল ওরা। প্রতিবারই ফেরার সময় ক্ষেতের চাল, ডাল, তরি তরকারি যতখানি আনতে পারে বস্তা বেঁধে নিয়ে আসে ওরা। ওদের ভাবভঙ্গির মধ্যে কেমন যেন একটা হাবাতে ভাব। যতখানি পারে ততখানি পরের কাছ থেকে কেড়ে নিতে চায়। সংসারে নিলে যে দিতেও হয় এই কথাটা ওরা জেনেও না বোঝার ভান করেই থাকে। ওরা বড়লোক হবে না তো কারা হবে? সকলেই যে টাকা দিয়ে প্রতিদান দিতে পারে তা নয়। কেউ ব্যবহার দিয়ে প্রতিদান দেয়, কেউ ভালোবাসা দিয়ে, কেউ আন্তরিকতা দিয়ে। কিন্তু ওদের কোনো প্রতিদানের কথাই মনে পড়ে না। চোখের চামড়া পর্যন্ত পুড়িয়ে ফেলেছে দিবা আর রাজেন, গায়ের চামড়া করেছে গন্ডারের মতো। কথায় বলে, জন জামাই ভাগনা কভু না হয় আপনা। জামাইকে আপন ভাবেনও না তিনি, কিন্তু নিজের মেয়ে। স্বামী স্ত্রী সম্পর্কে বড় আশ্চর্য। একজনের চরিত্রকে রাহু কেতুর চন্দ্রগ্রাসের মতো করে কি করেছে অন্যজন ধীরে ধীরে গ্রাস করে ফেলে তা দেখলেও বিশ্বাস হয় না। দম্পতির মধ্যে যার চরিত্র কম জোরালো সে অজানিতে, অসাবধানে ধীরে ধীরে অন্যজনের মতোই হয়ে যায়। মুকুন্দর কাছে কমলা শুনেছিলেন যে উদ্ভিদ জগতে অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স বলে একটা কথা আছে। আনারসের বনে কলা গাছকে পুঁতে রাখলে নাকি কয়েক বছর পরে দেখা যায় কলা গাছের পাতাও চেরা চেরা হয়ে গেছে। মনুষ্য জগতেও যে কথাটি কতখানি সত্যি তা নিজের মেয়ে দিবাকে দেখেই শিখেছেন। আগে এমন ছিল না, কিন্তু আজ হয়েছে। রাজেনা দিবার জন্য দেওয়া ছানা পোড়া ওদের না দিয়ে সঙ্গে নিয়ে চলে যাওয়ার মধ্যে অদ্ভুত এক ন্যায়বোধ এবং আনন্দ উপলব্ধি করছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে কমলা শিখতে বাধ্য হয়েছেন যে সংসারে যে যেমন ব্যবহার দেয় তাকে ঠিক সেই ব্যবহারই ফেরত দিতে হয়। খারাপের সঙ্গে ভালো ব্যবহার করার মধ্যে কোনো রকম মুহূর্ত নেই, বরং এক রকমের চারিত্রিক দুর্বলতা আছে। কমলা একসময় অত্যন্ত দুর্বল ছিলেন। সংসার, জীবন, ঝড়ঝাপটা, নানা রকম ঘাত প্রতিঘাত তাকে অনেক জোর দিয়েছে। এই জোরের শিকড় অন্তরের গভীরে প্রথিত হয়ে আছে এখন। বাইরের নাড়া বা ঝড় তাকে উপড়াতে পারবে না। নিশা রাজেনরা নিজেদের খুবই বুদ্ধিমান বলে মনে করে, চিরদিনই করবে। কিন্তু তারা জানে না এবং কোনো দিনও জানবে না যে অন্য লোক তাদের সম্বন্ধে কি ভাববে। কমলা নিজে গর্ভধারিণী মা হয়ে যদি মেয়ে জামাই সম্বন্ধে এত কথা ভাবেন, তাহলে অন্যরা কে জানে কি ভাবে। হঠাৎ বড় লজ্জা হলো কমলার। ওদের জন্যে, নিজের জন্যে, নিজের মনের দৈন্যের জন্যেও কি? না, তা নয়। যারা সংসারের গাছেরটা খেতে চায় এবং তলাটাও কুড়োতে চায়, সেই ন্যায় অন্যায় জ্ঞানহীন সুযোগ সন্ধানীদের দলে ভেড়বার মতো শিক্ষা স্বামীর কাছ থেকে তিনি পাননি। তাতে তার ক্ষতি হয়েছে অনেক, এবং হবেও, তা তিনি জানেন। কারণ সংসারে রাজেন দিবারাই দলে ভারী। কিন্তু তাতে বিন্দুমাত্র এসে যায় না। যে মানুষ একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জবাবদিহি করতে ভয় পায়, সে মানুষ নয়, সে যত মানি গুণী ধনী হোক না কেন। না, কমলারাজ এসে যায় না কিছুই। অনেকক্ষণ হলো লালগোলা প্যাসেঞ্জার ছেড়ে দিয়েছে।
এই পথে একটি নদী পড়ে, রানাঘাটের ঠিক পরে অথবা আগে, ভালো করে মনে পড়ছে না কমলার। তাদের পূর্ববঙ্গের বাপের বাড়ির পিছনে ঠিক এমনই একটি নদী ছিল। শৈশবে এবং কৈশোরে সখীদের সঙ্গে ওই নদীতে চান করতেন। গরু চড়ত পাশের চাপ চাপ ঘাসে ভরা সবুজ মাঠে। গরুর পিঠে সাদা কুবক বসে থাকত, পোকা বেছে খেত। ময়রা পায়ে ঘুঙুর বেঁধে বেঁধে রসগোল্লার পাত্র নিয়ে ঝুনুর ঝুনুর করে যেত। তার কচি নিষ্পাপ অনভিজ্ঞ কিশোরী বুকের মধ্যে তখন ঝুনুর ঝুনুর ধ্বনির এক অনামা বাদ্যযন্ত্রের রোল উঠত। আমের বোলের উড়ন্ত সুগন্ধে রক্তের মধ্যে মসৃণ চিকন উজ্জ্বল সাপের খেলা চলত। তেঁতুল গাছের আর কদম গাছের কালো ছায়া নামতো গভীর হয়ে নদীর নীল নিটোল জলে। বড় ভালোবাসা ছিল নদীতে আর গাছে, গরুতে আর বকে। সেই চিরন্তন কিশোরী মেয়েটি আর এই কমলার সঙ্গে। তারপর ধ্রুব কেমন আছে কে জানে। ঠাকুর যেন তাকে ভালো করে দেন। স্বামীর মৃত্যুর পর এত আদর যত্ন তাকে এই জামাইয়ের মতো আর কেউই করেনি। আদর অকুবকুও করে, ওদের সম্বন্ধে তার বলবার কিছুই নেই। কিন্তু জামাইয়ের আদরের মধ্যে কেমন যেন এক গা শিরশিরানো ভালো লাগা আছে। যারাই শাশুড়ি হয়েছেন তারাই তা জানেন। জামাইয়ের আদরের ভালো লাগার সঙ্গে ছেলের আদরের ভালো লাগার কোনো তুলনা চলে না। দুটি একেবারেই অন্যরকম ভালো লাগা। জামাই আদর করলে কেমন এক লজ্জা মিশ্রিত গদগদ ভাব জাগে মনে। তাদের গায়ে অনুচাটুচের মাথা খারাপ ছেলেটা কৃষ্ণ সেজে নদীর কদম গাছতলায় চান সেরে ফেরবার পথে যখন কিশোরী সিক্তবসনা কমলাকে জাপটে ধরে রাধা রাধা বলে চুমু খেয়েছিল, তখন যেমন লেগেছিল, এ অনেকটা সেই রকম সুখানুভূতি, যা হিসেবের মধ্যে নয়, যা অভাবনীয়, তেমন কোনো মনোরম মনোহারী প্রশান্তি। সংসারে কিছু কিছু শারীরিক সুখানুভূতি, শিরশিরানি ও গভীর মানসিক আনন্দ থাকে, যা একমাত্র মেয়েদেরই জানার কথা। শুধুমাত্র মেয়েরাই তার এই কথার মানে এবং গভীরতা বুঝতে পারবেন। কমলা জানেন। ধ্রুব নিশির কাছে বেশ কিছুদিন থাকতে হবে। ধ্রুব যতদিন ভালো না হয়ে ওঠে ততদিন তো বটেই। ধ্রুবর মাও ভারী চমৎকার মানুষ। এরকম পরিবার দেখেই তার আদি পশ্চিমবঙ্গীয়দের প্রতি শ্রদ্ধা গাঢ় হয়েছে। রাজেন্দ্রিপাড়া নকলবাজ, আর এরা খাঁটি। যে কোনো সংস্কৃতি ভালো তেঁতুলের আচারের মতো অনেকখানি সময় নেয় ভালো হতে। রাতারাতি কোনো সংস্কৃতিতে মিশে যাওয়া যায় না। যারা রাজেন্দ্রের মতো তা করতে চায় তারা তীরে জলে মিশলে যেমন দেখায় তেমন ভাবেই প্রকট হয়ে ভেসে থাকে সকলের চোখের সামনে। কৃষ্ণনগর থেকে যাবেন ডালটনগঞ্জে বকুয়ার ছবির কাছে। পুজোর আগে অবধি থাকতেই হবে। ওই সময় স্বাস্থ্যও খুব ভালো। ডালটনগঞ্জের একটি জার্মান কোম্পানিতে কাজ করে বকু। জঙ্গল থেকে লাখা সংগ্রহ করে কোম্পানির মুরহ আর রাঁচির কারখানায় সাপ্লাই দেয়। কোয়ার্টারটি বেশ, চারিদিকে দেওয়াল তোলা। ইন্দারাটি ভারী ভালো। বকু তো উদলা গায়ে খাবলা খাবলা সর্ষের তেল মেখে ইন্দারার পাশে ঝুপুর ঝুপুর করে বালতি বালতি জল ঢেলে চান করে। কটি পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ। ছবি মাখনি রুটি আর লিট্টি করে খাওয়াবে ওকে। নাতি নাতনিরা দাদি দাদি করে সর্বক্ষণ লাফাবে ঝাঁপাবে। কটকে গেলে যেমন উড়িয়া হতে হয়, ওখানে গিয়ে তেমনই হিন্দিতে বিশারদ হতে হবে তাকে। অরুণাতি হাত ধরে টেনে বলবে, চলো দাদি আজ বেতলা ঘুমকে আয়, বড় বড় দান্তাল হাতি নিকলা। হাতি কি রে? বল হাতি। হাতি? হাতি কে আছিস? ছোট নাতনি মুখ হাঁ করে, ইঁদুরের মতো ছোট দুধ সাদা দাঁত বের করে মুখ হাঁ করা অবস্থাতেই বলবে, ই দান্তাল হাতি কা দাঁত। ডালটনগঞ্জে খেকরো মেকরো ভাষায় মহড়া চলবে বেশ কিছুদিন। কিছুটা শিখবেন।
তারপর ট্রেনে উঠেই ভুলে যাবেন। তাকে নিয়ে সমানে হাসি ঠাট্টা চলবে নাতি নাতনিদের। তারা বলবে, বাঙালি দাদি তুমি একদম আনপাড় হ্যাঁ। ছবি বকবে তাদের, বলবে, ये क्या बदतमीजी और तमाशा, दादी क्या तुम लोगों का यार होती है क्या। ছবি বাংলা বলে ভাঙা ভাঙা, বাংলা পড়তেও পারে না, 4 পুরুষ বিহারে, তবে বড় ভালো মেয়ে। ট্রেনটা দাঁড়ালো বীরনগরে। সেগুন গাছের বন, আগে আরো ঘন ছিল, এখন নেই বললেই চলে। এক সময় ছাড়লো ট্রেন, এখন জোরে ছুটেছে গাড়ি। দুধারে ধান ক্ষেত, বৃষ্টি পেয়ে বিশ্বলি করেছে চাষি। সবুজ ধানের চারা গাছ হাওয়ায় দোলাদুলি করছে, ঘন সন্নিবিদ্ধ নিবিড় প্রেমময় একাত্ম হয়ে। চারা গাছগুলো জানে না চাষি কাকে তুলে নেবে, কোন খেতে লাগাবে, অথবা আদৌ লাগাবে কিনা। হয়তো হাটে নিয়ে গিয়ে বেচে দেবে বিশ্বলি সব চারাই। কোথায় কোথায় চলে যাবে তারা ছাড়াছাড়ি হয়ে। ভিন্ন ক্রেতা সার দেবে বিভিন্ন রকম, জল পাবে কম বেশি, কোথাও ক্যানাল পাবে, কোথাও ডিজেলের পাম্পে করে জল দেবে কেউ কেউ তাদের গোড়ায়, কোথাও বা শুধুই আকাশের ভরসা, তাদের গোড়া নীরবে কেউ। কারো বা ধানের দুধ নষ্ট হবে জঙ্গলি আগাছা এবং পোকাতে। জোর হাওয়া বইছিল, দিগন্তের সাঁই বাবলা কচিত কলা ও আম গাছের দ্বীপের বৃষ্টি ভেজা গন্ধ বয়ে নিয়ে জোরে ছুটে এসে ইস্তলির ধানের উপরে এলোমেলো চিরুনি বুলোচ্ছিল হাওয়াটা। কমলা জানলা দিয়ে ওই দিকেই চেয়েছিলেন। চেয়ে থাকতে থাকতে বিধুর উদাস হয়ে এলো চোখের দৃষ্টি। তারপর ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে লাগলো তার চোখ দুটি। বাইরের বৃষ্টি ভেজা নরম ছলো ছলো ধানের ক্ষেতেরই মতো। শেষ হলো আজকের গল্প, শ্রীবুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প বীজতলি। কেমন লাগলো আজকের গল্পটি, কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন আমাকে এই চ্যানেলে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।